উঠোনে মাদুর পেতে বসেছিলেন গিরিবালা আর তার প্রতিবেশী চারুলতা। গিরিবালার কপালে চিন্তার ভাঁজ, হাতে পানের বাটা, কিন্তু মনটা পান সাজানোর দিকে নেই। চৌধুরী বিবি, শুনলাম ছেলের বিয়ের শালায় নাকি বাঁচতে চলেছে। আর বলো না বোন, ছেলের বাবা তো লাফিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আমার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। কেন? ছেলে তোমার বুদ্ধিমান আর সুন্দর, পাত্রীও নিশ্চয়ই ভালো পেয়েছো, তবে এত চিন্তা কিসের? পাত্রী রূপে গুণে ভরপুর, ছেলে নিজে পছন্দ করেছে, নাম কমলিনী। কিন্তু ভয়টা তো মেয়েকে নিয়ে নয়, ভয়টা এই গ্রামকে নিয়ে। এই আধারপুরের অভিশাপের কথা কি ভুলে গেছো? সে তো বটেই। এই গ্রামে কত মায়ের কোল যে খালি হলো, কত জোয়ান মেয়ে যে বিয়ের রাতেই বিধবা হয়ে গেল, তার তো কোনো হিসাব নেই। তবু কেদার তো শহরে থাকা ছেলে, ওকে এসব মানে? মানলে তো কথাই ছিল না, ওকে অনেক বোঝালাম, ওর বাবাও বলল, কিন্তু ছেলে আমার একরোখা, সাফ জানিয়ে দিয়েছে বিয়ে করলে কমলিনীকেই করবে, নয়তো জীবনভর অবিবাহিত থাকবে। বাড়ি ভর্তি লোক, সানাইয়ের সুর, সবই আছে, কিন্তু আনন্দের বদলে সবার মনে একটা চাপা আতঙ্ক। জামাই বউ যখন বিয়ের আসরে বসলো, তখন সবাই ফিসফিস করতে লাগলো। আহারে, মেয়েটার মুখটা কি মিষ্টি, বেচারে জানে না কি ভয়ঙ্কর রাত আজ তার জন্য অপেক্ষা করছে। চুপ করো, নতুন বউয়ের সামনে এসব বলতে নেই। জমিদার সাহেব শুনতে পারলে আস্ত রাখবেন না। অবশেষে সব আচার অনুষ্ঠান শেষ হলো। গভীর রাতে কেদার আর কমলিনী তাদের সাজানো বাসর ঘরে প্রবেশ করলো। অবশেষে সব শেষ হলো, এখন শুধু তুমি আর আমি। একটা কথা বলবো, রাগ করবে না তো? আজ তোমার কোনো কথায় আমি রাগ করতে পারি বলো? তোমার মাকে খুব চিন্তিত লাগছিল, আর গ্রামের সবাই কেমন যেন ভয়ে ভয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। সবকিছু ঠিক আছে তো? এই গ্রামে কি কোনো সমস্যা আছে? কেদার এক মুহূর্তের জন্য থমকে গেল। সে তার নতুন বউকে প্রথম রাতে এই অভিশাপের কথা বলে ভয় পাইয়ে দিতে চাইল না। আরে না না, আসলে এই গ্রামে অনেকদিন এমন বড় অনুষ্ঠান হয়নি তো, তাই হয়তো সবাই একটু অবাক হয়েছে। আর মা তোমাকে পেয়ে এত খুশি যে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তুমি এসব নিয়ে একদম ভেবো না, এখন ঘুমাও, অনেক দখল গেছে। স্বামীর আশ্বাসে কমলিনী তার বুকে মাথা রেখে চোখ বুঝল। রাত যখন আরো গভীর হলো, কেদারের স্বপ্নের জগতে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। সে দেখল সে এক ধোঁয়াশাচ্ছন্ন বারান্দায় দাঁড়িয়ে আছে। সামনে থেকে নুপুরের শব্দ তুলে এগিয়ে আসছে ঘোমটা দেওয়া এক মেয়ে, তার পরনেও লাল বেনারসি। এসেছ? আমি জানতাম তুমি আসবে, তোমার জন্যই তো আমার এত বছরের অপেক্ষা। কে তুমি? আমি তোমাকে চিনতে পারছি না। ভালো করে দেখো প্রিয়তম, আমি তো তোমারই বধূ। এই লাল শাড়ি তোমার জন্যই পরেছি। এসো, আমার হাত ধরো, আমরা এমন এক দেশে চলে যাব যেখানে আর কোনো কষ্ট নেই। কেদারের নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে অবশ্যই মেয়েটির দিকে হাত বাড়ালো। কি হয়েছে তোমার? এমন ভাবে তাকিয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? না, না না, তুমি কাছে এসো না। ওই লাল শাড়ি, ও আবার আসবে, ও আমাকে নিয়ে যাবে, বাঁচাও। কে আসবে? কি বলছো তুমি এসব? আমি কমলিনী, তোমার স্ত্রী। আমার দিকে তাকাও। তুমি আমার বউ নও, তুমি ডাইনি। তুমি ওকে ডেকে এনেছো, চলে যাও আমার সামনে থেকে। কেদার জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। কমলিনীর আর্তনাদে বাড়ির সবাই ছুটে এলো। ডাক্তার, কবিরাজ এলেন, কিন্তু কেদারের জ্ঞান ফিরলেও তার অবস্থা স্বাভাবিক হলো না। গিরিবালা এবার আর নিজেকে সামলাতে পারলেন না। অলক্ষণে ডাইনি, তুই আমার সোনা ছেলেটাকে কি করে দিলি? তুই আসার পরদিনই কেন এমন হলো? বল, কি জাদু করেছিস তুই? মা, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আহা, কি করছো? জ্ঞান হারিয়ে কথা বলো না, ও আমাদের ঘরের বউ। বউ? যে আমার ছেলেকে জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছে সে বউ? ওকে আজই বাড়ি থেকে বের করে দাও, নয়তো আমি ওর একটা ব্যবস্থা করব। সেদিন থেকে কমলিনীর জীবনে আঁধার নেমে এলো। যে শ্বশুরবাড়ি তার কাছে একমাত্র শান্তির জায়গা ছিল, সেটাই আজ হয়ে উঠল কারাগার।
এই ডাইনি, ঝাড় দেওয়া হয়েছে? যা, এবার গোয়াল ঘরটা পরিষ্কার কর। তারপর পুকুর থেকে 5 কলসি পানি এনে দিবি। বসে বসে তো রাজভোগ গিলছিস, এবার একটু কাজ কর। কমলিনী কোনো কথা না বলে গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তা মোছারও শক্তি ছিল না। নে, খা। ডাইনি হলেও শরীরে তো শক্তি লাগে, পরের বাড়ির ছেলে সর্বনাশ করার জন্য। খেয়ে নে। ভাতের বাটিটার দিকে তাকিয়ে কমলিনীর মনে হলো এর চেয়ে বিষ খাওয়াও ভালো। কমলিনী পুকুর ঘাটে বসে একা একা কাঁদছিল। তখন তার কাঁধে একটা মমতাময় হাতের স্পর্শ পেল। মুখ তুলে দেখল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ক্ষান্ত দাদি তার পাশে বসে আছেন। এভাবে কাঁদলে কি তোর স্বামী ফিরে আসবে? দাদি, আপনি? তোর কষ্ট আমি বুঝি। এই গ্রামের অভিশাপ আমার চেনা, কিন্তু তোর স্বামীর সাথে যা হয়েছে তা আমি আগে কখনো দেখিনি। আত্মাটাও শরীর ছেড়ে যায়নি, ভয়ে আর যন্ত্রণায় ওর ভেতরেই বন্দী হয়ে গেছে। আমি কি করব দাদি? আমাকে একটা পথ দেখান। আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারি। সবাই আমাকে ডাইনি বলে, অপয়া বলে। আমার মরে যেতে ইচ্ছে করে। মরার কথা বলিস না। তোর চোখে আমি আগুন দেখেছি। তোর ভালোবাসা সাধারণ নয়। শোন, একটা পথ আছে, কিন্তু সে পথ মানুষের জন্য অনেক কঠিন একটা পথ। সে পথে গেলে জীবন নিয়ে ফেরার আশা প্রায় থাকে না। বলুন দাদি, আমার আর হারানোর কিছু নেই। লোক মুখে শুনেছি এই মানুষের জগতের অনেক দূরে, যেখানে আকাশ আর মাটি এক হয়ে গেছে, সেখানে নাকি পরীদের দেশ আছে। তারা সৃষ্টিকর্তার এক আশ্চর্য সৃষ্টি। তাদের কাছে এমন জাদু আছে যা মানুষের কল্পনাতেও নেই। তুই যদি কোনোভাবে সেখানে পৌঁছাতে পারিস, তাহলে হয়তো তোর স্বামীকে বাঁচানো সম্ভব। পরীর দেশ? সে তো রূপকথার গল্প। আমি সেখানে যাওয়ার পথ পাবো কি করে? পথ কেউ জানে না, শুধু এটুকু জানি উত্তরের দিকে মুখ করে একটানা হেঁটে গেলে নাকি সেই দেশের সন্ধান মেলে। কিন্তু সে পথে আছে শাবত সংকুল অরণ্য, গর্জনকারী নদী আর প্রাণহীন মরুভূমি। আজ পর্যন্ত কেউ সে পথ পাড়ি দিয়ে ফিরে এসেছে বলে শুনিনি। কমলিনী ডুবে যাওয়া জীবনে ক্ষান্ত দাদের এই কথাগুলো খড়কুটোর মতো মনে হলো। এটাই যদি একমাত্র আশা হয়, তবে সে আশার পেছনেই ছুটবে। সে মনস্থির করে ফেলল। সেদিন মধ্যরাতে, যখন আধারপুর গ্রাম গভীর ঘুমে মগ্ন, কমলিনী তখন নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আধারপুরের সীমানা পেরিয়ে এসে পা বাড়ালো এক অজানা অনন্ত যাত্রায়। কে তুই মা? এই ছায়া বনে মানুষের প্রবেশ তো নিষেধ। বাবা, আমি পথ হারিয়ে ফেলেছি। আমি খুব বিপদে আছি। আমাকে একটু আশ্রয় দিন। কাঠুরে তাকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন। তুই পথ হারাসনি, তুই পথ খুঁজছিস। তোর চোখে আমি এক অসম্ভব যাত্রার সংকল্প দেখতে পাচ্ছি। ভেতরে আয়। বাবা, আপনি কিভাবে জানলেন? আমি আত্মার ভাষা পড়তে পারি। তুই তোর স্বামীর জন্য পরীর দেশে যাচ্ছিস, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু পথ বড় কঠিন। আমি কি পারবো? এই বন পার হতে পারলেই তোর প্রথম পরীক্ষা শেষ হবে। এই বনে বাঘের ভয় নেই, ভয় হলো ছায়া মানুষের। ওরা তোর মনের সব সাহস আর ভালোবাসা শুষে নেওয়ার চেষ্টা করবে। তোকে পেছন থেকে প্রিয়জনের গলায় ডাকবে। যদি একবারও পেছনে ফিরে তাকাস, তাহলেই তুইও পাথর হয়ে যাবি। চোখ কান বন্ধ করে শুধু উত্তর দিকে হেঁটে যাবি। মনে রাখবি, তোর ভালোবাসাটাই তোর একমাত্র অস্ত্র। কাঠুরের কথা মতো কমলিনী আবার হাঁটা শুরু করলো।
সে শুনতে পেল কেদার তাকে ডাকছে। কমলিনী, ফিরে এসো, আমাকে একা ফেলে যেও না। স্রোতে ভরা নদীটি পারাপারের কোনো উপায় নেই। কমলিনী হতাশ হয়ে বসে পড়ল। হঠাৎ সে দেখল নদীর ওপার থেকে এক বৃদ্ধ মাঝি একটা ছোট নৌকা নিয়ে এদিকেই আসছেন। মাঝি ভাই, আমাকে দয়া করে নদীটা পার করে দেবে? এই নদী কি এমনি পার হওয়া যায় মা? এর ভাড়া লাগে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই মাঝি। আমি টাকা চাই না। এই নদী পার হতে হলে তোর জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিটা ভাড়া হিসাবে দিয়ে যেতে হবে। পারবি? কমলিনী এক মুহূর্ত ভাবল। তার সবচেয়ে প্রিয় স্মৃতি হলো কেদারের সাথে তার প্রথম দেখা। আমি রাজি। নৌকা মাঝ নদীতে আসতেই কমলিনীর মাথাটা ঘুরে উঠল। সে অনুভব করলো তার ভেতর থেকে খুব দামি কিছু একটা হারিয়ে যাচ্ছে। সে কেদারের মুখটা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছু মনে করতে পারল না। কমলিনী একদল বেদুইনের তাঁবুতে আশ্রয় নিয়েছে। তাদের সর্দার এক বয়স্ক লোক তার সব কথা শুনেছেন। বেটি, তুমি যে সাহস দেখিয়েছ তা অনেক পুরুষেরও নেই। কিন্তু এই মরুভূমি বড় বিশ্বাসঘাতক। এখানে দিনের বেলা আগুন ঝরে আর রাতে বরফ। আমি আর ভয় পাই না বাবা, আমার মন থেকে ভয় সব চলে গেছে। এখন শুধু একটাই লক্ষ্য। বাবা, এই মেয়েটা পাগল, ওকে আমাদের সাথে রাখার দরকার নেই। ও আমাদের জন্য বিপদ ডেকে আনবে। চুপ করো, ও আমাদের অতিথি। ওর চোখে আমি সৃষ্টিকর্তার আশীর্বাদের ছায়া দেখতে পাচ্ছি। আমরা ওকে সাহায্য করব। বেদুইনরা কমলিনীকে একটি উট, পর্যাপ্ত পানি আর কিছু খাবার দিয়ে দিল। যাও বেটি, ওই যে দূরে দেখছো একটা লাল আভা, ওটাই তোমার গন্তব্য। আমাদের পূর্বপুরুষরা বলতো ওটা নাকি পরীদের রাজ্যের দরজা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। কমলিনী তাদের ধন্যবাদ জানিয়ে আবার যাত্রা শুরু করলো। অবশেষে দীর্ঘ 6 মাসের অমানুষিক কষ্ট সহ্য করার পর সে এসে পৌঁছালো লালপরীর দেশে। কে তুমি মানবী? আমার রাজ্যে আসার পথ তুমি খুঁজে পেলে কি করে? ওঠো কমলিনী, তোমার গল্প আমি শুনলাম। তুমি যে শাকচুন্নির কথা বলছো, সে আসলে মালতী নামের এক হতভাগ্য নারী। তার ক্রোধের রং লাল, ঠিক আমার এই রাজ্যের মতো। আর তার প্রভাব তোমার স্বামীর উপর পড়েছে। তাহলে আপনি তাকে শান্ত করতে পারবেন? আমার স্বামীকে আপনি সুস্থ করে দিন পরি। আমি মালতীর ক্রোধটা বুঝি। আমি তার আগুনকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু তোমার স্বামীর আত্মার উপর যে ভয়ের কালো ছায়া পড়েছে, তা দূর করার ক্ষমতা আমার নেই। তার আত্মাকে নিরাময় করতে পারে একমাত্র শান্তি, করুণা আর স্নিগ্ধতা। সেই ক্ষমতা আছে আমার ছোট বোন নীলপরীর কাছে। নীলপরি? সে কোথায় থাকে? আমি তার কাছে যাব। তার রাজ্য এখান থেকে অনেক দূরে, 7 সমুদ্র আর 13 নদী পার হয়ে, যেখানে আকাশটা সবসময় শান্ত নীলিমায় ঢাকা থাকে, সেখানেই তার বাস। সেখানে পায়ে হেঁটে পৌঁছানো তোমার পক্ষে অসম্ভব। কমলিনীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। কেঁদো না সাহসী মেয়ে, তোমার চোখের পানি আমার এই অগ্নিবর্ণ রাজ্যে বেমানান। আমি তোমাকে সাহায্য করব। আমার একটি পোষ্য আছে, পঙ্খিরাজ ঘোড়া। তার পাখায় আছে ঝড়ের গতি। আমি তাকে তোমাকে দিচ্ছি। তুমি পঙ্খিরাজে চড়ে নীলপরীর দেশে যাও। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তোমার ভালোবাসা যেদিন জয়ী হবে, সেদিনে আমার ঋণ শোধ হয়ে যাবে। এখন যাও, আর এক মুহূর্ত দেরি করো না। পঙ্খিরাজ কমলিনীকে নামিয়ে দিল এক আশ্চর্য শান্ত সুন্দর জায়গায়। এখানকার সবকিছুই নীল আর রূপলি। বাতাসে ভেসে বেড়াচ্ছে কপার্থিব সুবাস। এসো কমলিনী, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি আমার নাম জানেন? তোর কথা পড়তে পারি মানবী। তোমার ক্লান্ত কিন্তু দৃঢ় আত্মা তোমার সব গল্প আমাকে বলে দিয়েছে।
আমার বোন লালপরি তোমাকে পাঠিয়ে ঠিকই করেছে। পরি, আমার স্বামীকে বাঁচান, আপনি আমার শেষ ভরসা। মালতীর অতৃপ্ত আত্মা তোমার স্বামীর মনকে আঁকড়ে ধরেছে। তার মনে যে ভয়ের সৃষ্টি হয়েছে তা আমি আমার শান্তি শক্তি দিয়ে দূর করতে পারবো, কিন্তু মালতীর আত্মার মধ্যে যে তীব্র ক্রোধ আর ঘৃণার আগুন জ্বলছে তা শান্ত করার ক্ষমতা আমার একার নেই। সে আগুন নেভাতে পারে একমাত্র আমার বোন লালপরি। ক্রোধকে ক্রোধ দিয়েই জয় করতে হয়। তাহলে কি কোনো উপায় নেই? আমায় কি আবার ফিরে যেতে হবে? উপায় আছে কমলিনী, এই কাজটা আমাদের একার নয়, আমাদের দু বোনকে একসাথেই করতে হবে। মালতীর প্রতি সম্মান জানিয়ে তাকে মুক্তি দিতে হবে, আর তোমার স্বামীর মন থেকে ভয় দূর করে তাকে সারিয়ে তুলতে হবে। ঘৃণা আর ভালোবাসা, ক্রোধ আর শান্তি সবকিছুরই প্রয়োজন আছে। চলো, আমি তোমার সাথে লালপুরীর দেশে যাচ্ছি। তুই এখানে? হ্যাঁ বোন, আমি একাই সমস্যার সমাধান করতে পারবো না, আমাদের একসাথে যেতে হবে। এই মানবীর ভালোবাসা আমাদের দু বোনকে বহু যুগ পরে আবার এক করেছে। গ্রামবাসীরা ভয়ে ও বিস্ময়ে দেখল আকাশ থেকে এক আশ্চর্য ত্রিবর্ণের আলো উঠোনে নেমে আসছে। পঙ্খিরাজ যখন নামলো তখন গিরিবালা এবং পাড়া প্রতিবেশীরা ছুটে বাইরে এলো। কমলিনী, তুই আর এরা কারা? আমি ফিরে এসেছি মা, আমার স্বামীর কাছে ফিরে এসেছি। তারা তিনজন সোজা কেদারের ঘরের দিকে এগিয়ে গেল। কেদার ঘরের কোণে বসে তখনও শূন্যে তাকিয়েছিল। তার অবস্থা আগের চেয়েও খারাপ। ভয় পেও না পুত্র, তোমার মনের সব অন্ধকার আজ দূর হয়ে যাবে। আর তোমার আত্মার যে দুর্বলতা এসেছে তা আমি দূর করছি। সাহসী হও পুত্র, ভালোবাসা ভয়কে জয় করে। কমলিনী, হ্যাঁ, আমি ফিরে এসেছি। মালতী, তোমার প্রতিশোধের খেলা শেষ, এবার তোমার মুক্তির সময়, বেরিয়ে এসো। হঠাৎ ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এক ঝলক সাদা ধোঁয়ার মধ্যে দিয়ে সে লাল শাড়ি পরা নারী মূর্তিটি আবির্ভূত হলো। তার চোখে তখনও তীব্র ঘৃণা আর আগুন। না, আমি কোথাও যাব না। আমার সাথে যে অন্যায় হয়েছে তার শাস্তি এই গ্রামের প্রত্যেকটা পুরুষকে পেতে হবে। কেন এই ঘৃণা মালতী? তোমার কষ্ট আমরা বুঝি। তোমার সাথে যা হয়েছে তা ছিল চরম অন্যায়, কিন্তু নিরপরাধ মানুষদের কষ্ট দিয়ে তুমি কি শান্তি পাচ্ছ? তোমার আত্মা তো আরো বেশি যন্ত্রণায় পড়ছে। তোমার ভেতরের আগুনটা আমি অনুভব করতে পারি মালতী, কিন্তু সেই আগুন দিয়ে অন্যকে পোড়ানোর বদলে নিজের মুখকে প্রদীপ জ্বালাও। আজ তোমার অসমাপ্ত স্বাদ পূরণ হবে। বোন, তোমার সাথে যা হয়েছে তার জন্য আমরা সবাই লজ্জিত, কিন্তু আর নয়। এই নাও, এই শাড়িটা তোমার। আজ তুমি নববধূ, তোমার বিয়ে আজ সম্পূর্ণ হলো। আমরা সবাই তোমার বরযাত্রী। নীলপরি তার শান্ত শক্তি দিয়ে মালতীর আত্মাকে ঘিরে ফেলল। তার বহু যুগের জমে থাকা কষ্ট, অপমান আর ঘৃণাগুলো যেন চোখের জলের মতো ধুয়ে যেতে লাগলো। তোমার ক্রোধের কারণ শেষ, এবার তুমি মুক্ত। আমাকে ক্ষমা করিস মা, আমি তোকে চিনতে পারিনি। আমি পাপী, তুই তো ডাইনি নোস, তুই সাক্ষাৎ পরী। তুই আমাদের বংশকে রক্ষা করেছিস। যা হওয়ার হয়ে গেছে মা, এখন আর কোনো দুঃখ নয়, এখন শুধু আনন্দ। আমাদের কাজ শেষ কমলিনী, তোমার ভালোবাসার জয় হয়েছে। এই গ্রাম এখন অভিশাপ মুক্ত। সুখে থেকো।